আমি ঝন্টু নীলাদ্রি বাবু আমি আসবো তার আগে ঝন্টু বড়াই আমি বলছি কথা একটু ক্লারিফাই তুমি দেখে নেবে, একটু কথা বলো না, আমাকে বলতে দাও। কামদুনিতে কিন্তু ফাঁসির আসামি একজন কিন্তু বেকসুর খালাস হয়েছে এবং 92 পাতার সেই রিপোর্টে 84 নম্বর। আর দাঁড়াও না, বলতে আমার কথা বলতে দাও। তুমি বলবে আমার বিরুদ্ধে এফআইআর করো, কিন্তু দয়া করে আমাকে বলতে দাও, আমাকে দয়া করে বলতে দাও, পরে গিয়ে আমার বিরুদ্ধে মামলা করো। প্রথম কথা। দ্বিতীয়, 12 বছরে 16 বার পিপি পরিবর্তন হয়েছে, এটা জেনে নিয়ে আমার বিরুদ্ধে মামলা করো। আচ্ছা আমি বলছি 12 বছরে 16টা পিপি চেঞ্জ হয়েছে, ফাঁসির আসামি বেকসুর খালাস হয়েছে, ভুল হলে তোমার সরকারকে তুমি নিজে গিয়ে আমার বিরুদ্ধে মামলা করবে। অনির্বাণ যে প্রশ্নটা টাইম কি করছে, আমি বলছি যে আব্বাসউদ্দিনের একটা গান আছে ভাওইয়া, কালকে শুনছিলাম, ফান্দে পুরিয়া বগা কান্দে রে। এই যে ফান্দে পুরিয়া বগা কান্দে, দুটো অপশনে মমতা আজকে দিগবাজি হয়েছে। কালকে আমি একটা চ্যানেলে বলছিলাম যে মমতা, আরে চুপ করো না, এই যে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলতে দাও না। আচ্ছা এবার দেখো কেন মমতা ব্যানার্জি কেন ডিগবাজিটা খেলো, মমতা ব্যানার্জি কেন ডিগবাজিটা খেলো, সেট মুখ্যমন্ত্রী কেন ডিগবাজিটা খেলো। প্রথম, উনি যে কালকে বলে ফেলেছেন, ওনাকে যারা পরামর্শ তারা বলেছে এবার কিন্তু আরো গীতাগ্নির কাজ করবে। এই যে ডাক্তাররা কিন্তু এখন, কালকে বিকালে ওরা অ্যাটিটিউড বুঝিয়ে দিয়েছে। আমি বলছি ও খুব আসমা কি সব বলছিল, আমি বলছি হ্যাঁ সরকারের অনেক পাওয়ার আছে কিছু করার, আমি মেনে নিলাম, কিন্তু সরকারের তো এই পাওয়ারটাও আছে সন্দীপকে সার্ভিস রুল 1980 সালের 1 জুনের নিয়ম মেনে সন্দীপকে অন্তত একটা বিভাগীয় তদন্তের সামনে আনতে করেনি কেন? প্রথম এই সাইটি বাদ দাও। আচ্ছা দ্বিতীয় বলছি দাগিদের নিয়ে আমাকে বলতে দিন। দ্বিতীয় দিগবাজিটা মমতা কেন করছে, দেখো মমতা ব্যানার্জি কালকে যে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, ভারতের অখণ্ডতা, সার্বভৌমত্ব, স্থায়িত্ব, সমানাধিকার, সাম্যাবস্থা, গণতন্ত্র সর্বোপরি, সংবিধানের ক্ষেত্রে মমতা ব্যানার্জি একটা যে থ্রেট কালকে বুঝিয়ে দিয়েছে 7 সিস্টার নিয়ে বলতে গিয়ে। কারণ তিনি ভুলেই গেছিলেন রিপাবলিক অফ বাংলার তিনি প্রতিনিধি নন ইউনিস খানের মতন, মোহাম্মদ ইউনুসের মতন। ফলে এই যে ওয়ার্স এগেইনস্ট ইন্ডিয়া, বারবার উনি ভারতের বিরুদ্ধে তিনি লড়াইটা করেন, একটা শ্রেণীকে ইমপ্রেস করেন, এটা উনি বুঝেছেন। এবার কেস হবে কয়েকটা রাজ্য থেকে, আসাম করবে, এটা করবে, কিন্তু সফট হলেন, কিন্তু শেষ রক্ষাটা করতে পারবে না। আমি তোমায় বলি 1980 সালের 1 জুনের যে ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল, সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চেঞ্জ করেনি। তাই লাস্ট 13 বছরে যেই মুখ্যমন্ত্রী স্ট্রাইক করে 3 ডজন স্ট্রাইক করে মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি স্ট্রাইক ভাঙতে যখন ডায়াসনন অর্ডারটা ইস্যু করে, আজ অব্দি অনির্বাণ জানে 13 বছরে কোনো এমপ্লয়ি না যাওয়ার জন্য স্ট্রাইকে বেতন কাটতে পারেনি মমতা ব্যানার্জি। অর্থাৎ তিনি ভালো করে জানেন এটা ফাঁকা আওয়াজ। আমি আপনাকে বলছি, আওয়াজ দিচ্ছেন, আমি নিজে যাই না বিশ্ববিদ্যালয়ে, আমার যদি মনে হয় স্ট্রাইকটা আমি মানবো না, তাহলে আওয়াজটা দিচ্ছেন কেন? আমি গতকাল একটা কথা গতকাল নির্মল মুখোপাধ্যায় এখানে বসে একটি কথা বলে গিয়েছেন একদম শেষের দিকে অনির্বাণের বিতর্কে। আমি যখন বারবার তাকে জিজ্ঞাসা করছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকি কারণ কি, তখন তার দিগবাজিটা হয়নি, মানে হুমকি হয়েছে পাল্টি হয়নি। তখনই নির্মলবাবু একটা কথা বলেছিলেন, দেখুন তো মেলে কিনা লক্ষণের সঙ্গে। তারপর ঝন্টুবাবু আপনার কাছে আসছে। শাসক কখন হুমকি দেয়? যখন তার হুকুম কেউ মানে না। এটা তো সবাই জানেন, হুমকি আর হুকুম একসাথে চলে। যে সমাজ বিপ্লবটা এগিয়ে আসছে, এই ধরনের সামাজিক আন্দোলন উনি কখনো নিজে করেননি আর ফেসও করেননি। সুতরাং ফোঁস যারা করে তারা আক্রান্ত হলে ফোঁস করে। আজকে উনি মনে করছেন উনি আক্রান্ত, উনি কোথাও একটা প্যাঁচে পড়েছেন, উনি কোনো একটা জায়গায় ফেঁসে গিয়েছেন, যার জন্য ফাঁসি করছেন। এই ফোঁস করার পর কি রোষটা আরো বাড়লো না? আমি একদম প্রথম কথা, আমি নির্মলবাবুর কথাটাই আমি বেশ কিছুদিন আগে চ্যানেলে বলছিলাম যে দেখো মমতা ব্যানার্জি সিপিএম এর পিছে খেলেছে, বিজেপিকে দেখেছে, কিন্তু এই যে অজানা নন পলিটিক্যাল সিভিল লড়াইটা, সিভিল সোসাইটি স্বতঃস্ফূর্ত মুভমেন্টের এই চেনা পেজটা ওনার সিলেবাসের পার্ট নয়। দেখেছেন 17ই মার্চ 2007 সালে দেখেছেন, কিন্তু দেখার সময় যখন দেখেছেন তখন ওটা ওনার পক্ষে ছিল। উনি শঙ্খ ঘোষের ওই বিবৃতির পর নিজে মিছিলে যেতে পারেননি, কিন্তু সব কিসিমের বাম ডান সবাইকে নিয়ে ওই মিছিলটা শেষ পর্যন্ত ওনাকে গদি পর্যন্ত পৌঁছে দিয়েছে। এবার ওই মিছিলটা ওনাকে গদি থেকে নামাতে চাই। সমস্যাটা এখানে, এইটাই ভয়, সমস্যাটা এখানে। না হলে তুমি ভাবো এমপিএ একটা চালু আছে, অনির্বাণ দেখে নেবে 2007-এর মেডিকেল প্রোটেকশন অ্যাক্ট। আমি বলছি আপনি 67
রায় চাইছেন, গুলি করে মেরে দেবেন, ফাঁসিতে ঝুলিয়ে দেবেন। আপনি তো সেন্ট্রাল মিনিস্টার ছিলেন, ক্যাবিনেটে ছিলেন, হাইয়েস্ট ল মেকার ছিলেন, আপনি জানেন না ভারতের সংবিধান এটা পারমিট করে না? দ্বিতীয়, তেলেঙ্গানায় ডাক্তারকে যখন পুড়িয়ে মারা হয়েছিল, লোকে বলে পুলিশ নাকি তাকে এনকাউন্টার করেছিল, লোকে বলে। আপনি প্রেস ব্রিফ দিয়ে বলেছেন আমার রাজ্যে এগুলো হয় না, আমরা সংবিধানকে মানি। তাহলে সেই পুলিশ মন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী, সেন্ট্রালের একটা সময় মিনিস্টার ছিলেন, তিনি যখন এই কথাগুলো বলেন, এক্সট্রা জুডিশিয়াল অ্যাক্টের কথা বলেন, বুঝতে হবে মানুষকে উনি ভয় পেয়েছেন, বিভ্রান্ত করতে চাইছেন। শুধু উনি বলেননি, আমি নীলাদ্রি বাবুর কাছে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় 10 দিনে ফাঁসি চেয়েছেন, তার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এনকাউন্টার চাইছেন। তেলেঙ্গানার কায়দায় এনকাউন্টার, যেটা তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই রাজ্যে আইনের শাসন আছে, হবে না। অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেস চায়টা কি এই মুহূর্তে? কি চায় নীলাদ্রি বাবু? মমতা নিজেও জানেন কি? বুঝতে পারছেন না বলে জনতাকে কি করে শান্ত করবেন? মমতা বন্দ্যোপাধ্যায় খুব ক্লিয়ারলি বলেছেন জাস্টিস ফর অভয়া। জাস্টিস ফর অভয়া যখন বলেছেন, সেটা ট্রায়াল যদি 10 দিনে শেষ হয় তাহলে 10 দিনে শেষ হবে। এবার 10 দিন শেষের পরে যদি তাকে ফাঁসি হয়, ডিউ প্রসেস অফ ল ফলো করে, নীলাদ্রি ভট্টাচার্য, আপনার কাছে আমার একটা প্রশ্ন নীলাদ্রি ভট্টাচার্য, রিজওয়ানুর রহমানের ঘটনার পর প্রসূন মুখার্জিকে কমিশনারের পদে রেখে তথ্য প্রমাণ লোপাট হবে এটা যিনি মনে করতেন, তিনি জাস্টিস ফর অভয়া দেওয়ার সময় বিনীত গোয়েলকে পদে রাখতে পারেন কি করে? আমাকে উত্তর দিন, আমাকে এটার উত্তর দিন। প্রসূন মুখার্জিকে পদে রেখে রিজওয়ানুর বিচার পাবে না মমতা বলেছিলেন, স্পষ্ট বলেছিলেন। তিনি কি করে বিশ্বাস করেন এই দুর্বিনীত গোয়েলকে পদে রেখে অভয়া বিচার পাবে? আমাকে এই একটা কথার উত্তর দিন। ডাক্তাররা বলছেন কমিশনারের পদত্যাগ চাই। এখন সিবিআই এর কাছে আছে, সিবিআই বলুন না এই 12 দিনে কি করলো সিবিআই? সিবিআই হাতে যাওয়ার আগে কি করেছেন? অভয়ার মা বাবা কি বলছেন? অভয়ার মা বাবাকে বিশ্বাস করবো না দুর্বিনীত গোয়েলকে বিশ্বাস করবো? অর্চিষ্মান, আসবো আমি দেবো 30 সেকেন্ড দেবো। অর্চিষ্মান ভট্টাচার্য, অভয়ার মা বাবাকে বিশ্বাস করবো নাকি অভয়ার বিচার চাই বলে যে রাজনীতিবিদরা, মমতা বন্দ্যোপাধ্যায় স্পেশালি এবং তার দলের নেতা নেত্রীরা কুমিরের কান্না কাঁদতে নেমেছেন, তাদের বিশ্বাস করবো? কোনটা? যারা দুর্বিনীত গোয়েলকে পদে রেখে অভয়ার বিচার চান, কোনটা? অর্চিষ্মান 30 সেকেন্ডে প্লিজ। অভয়ার বাবা তো বারবার করে বলছে যে আমাদের সাথে পুলিশ কখনোই কোঅপারেট করেনি। আমার মেয়ের মরদেহ পড়ে আছে, আমাকে 3 ঘন্টা অবধি অপেক্ষা করিয়েছে যে না আপনি ওখানে যেতে পারবেন না, আপনি এখানে অপেক্ষা করুন, কারণ ইনভেস্টিগেশন চলছে। কি ইনভেস্টিগেশন চলছে, কি করে ধামাচাপা দেওয়া যায়? আমরা সেই ভাইরাল ভিডিও অলরেডি দেখেছি যে ক্রাইম সাইটে কত লোকে ভিড় করে দাঁড়িয়ে আছে এবং তারা কে কি পরিচয়, সন্দীপ কে ওখানে দাঁড়িয়ে আছে। পরবর্তীকালে তো এটা আশঙ্কা করা হচ্ছে যে পোস্টমর্টমের যে রিপোর্ট, অর্থাৎ এই দুটো একসঙ্গে সম্ভব না, এটা চিকিৎসকরা মনে করছেন। সজল বাবু এক এক করে, সজল বাবু কি আমি একটা কথা বলবো একটু সিরিয়াসলি। দেখুন, আমাদের ঘরে মেয়ে হতে পারত, রেপিস্ট কখনো রেপ করার আগে ভোটার কার্ড, আধার কার্ড দেখতে চায় না যে তুমি কোন বাপের ছেলে মেয়ে। আমি একটা কথা বলি, আপনাদের খারাপ লাগে না? আপনারা যারা মমতাদিকে সমর্থন করছেন, শুক্রবার দাঁড়িয়ে আছেন এক দল মহিলা, সে সিনেমা আর্টিস্ট বলুন, তৃণমূল নেত্রী বলুন, তাদেরকে নিয়ে কি বলছেন, মুখ ফসকে কি বেরিয়েছে আমি ধরছি না, শুক্রবার দাঁড়িয়ে বিকেলবেলা বলছে রবিবারের মধ্যে ফাঁসি চাই। এটা ছেলে খেলা ছাড়া কি বলে হয় আপনার? আরে নীলাদ্রিদা, আপনার বাড়িতে তো স্ত্রী সন্তান আছে, আপনার মেয়ে সন্তান স্ত্রী কেউ তো আছে। আপনি বলুন, শুক্রবারে দাঁড়িয়ে রবিবারে যে মানুষটা বলছে রবিবারের মধ্যে ফাঁসি চাই, তার কাছে বিচারটা কত বড় প্রহসন সেটা বলুন। আমি বলছি ডিসি ডেথ সার্টিফিকেটে গন্ডগোল, বার্নিং ঘাটের ডেড বডি সার্টিফিকেট রিসিভ করলো অন্য লোক, এরপরেও বলবেন মিনিমাম লজ্জা নাকি মমতাদির মতন আপনাদেরও গন্ডারের চামড়া? 10 সেকেন্ডে দশ সেকেন্ডে কয়েকটা প্রশ্নের উত্তর তো চাই। এই উত্তরগুলো শুধুমাত্র এই ফাঁসি চাই বললে হবে না। আমরা জানতে পাচ্ছি যে টাইম অফ ডেথ একটা, শ্মশান ঘাটে দেখছি তার টাইম অফ ডেথ বদলে গেছে। মা বলছেন যে আমি ছবি দেখেছি নীল চাদর, বাবা মা যখন দেখেছেন চাদর সবুজ হয়ে গেছে, কে চাদর পাল্টালো? এইগুলো হচ্ছে ট্যাম্পারিং অফ এভিডেন্স। এইগুলো করার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন বিনীত গোয়েলকে রাখতে হয়, আমার সময় একদম শেষ, আমি আপনাদের মতামতটা একবার দেখিয়ে দিই। আমার সময় শেষ, কি আমি থামাতে বাধ্য হচ্ছি। আমি একবার সাধারণ মানুষের মতামতটা দেখিয়ে দিই। আমি এই প্রশ্নটাই মানুষকে করেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হঠাৎ ডিগবাজির কারণটা কি? জনরোষ কি বাড়ছে? ফোঁস করার কথা শুনে বুঝতে পারলেন? হুমকি দিয়েই আরো ব্যাকফুটে মমতা? প্রশ্ন করেছিলাম ফেসবুকে, 91% মানুষ মনে করছেন হ্যাঁ, না মনে করছেন 9% মানুষ। এক্স হ্যান্ডেলে পরিসংখ্যান, হুমকি দিয়েই আরো ব্যাকফুটে মমতা। এক্স হ্যান্ডেলে যারা ভোট করেছেন কি মনে করছেন, কত শতাংশ? 89% মনে করছেন হ্যাঁ, 11% মনে করছেন না। এবার ইউটিউবের পরিসংখ্যানে নজর রাখবো।
3 ঘন্টায় 63,000 মানুষ ভোট করেছেন, তার মধ্যে 93% মনে করছেন হুমকি দিয়েই আরো ব্যাকফুটে মমতা বন্দ্যোপাধ্যায়, 7% মনে করছেন না। সোশ্যাল মিডিয়াকে যতই মমতা বন্দ্যোপাধ্যায় পাত্তা না দিন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করুন, সেই সোশ্যাল মিডিয়াই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করছে না, মনে করছে তিনি হুমকিটা দিয়েছিলেন হুমকি দেওয়ার জন্য এবং দেওয়ার পরে বুঝতে পেরে এখন ডিগবাজি কাটছেন, রাজনৈতিক ডিগবাজি। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে বিশ্বাস করবেন না, আমার গলা নাও হতে পারে, আমার কথা নাও হতে পারে। এই মুহূর্তে রাজ্যের মানুষ জানতে চান মমতা বন্দ্যোপাধ্যায় কাল যেটা বলেছিলেন ওটা ফেক ভিডিও, না আজ যেটা পোস্ট করেছেন ওটা ফেক পোস্ট। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা।